ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এবং পার্ট 5কে একটি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই পার্ট 4 এবং পার্ট 5-এর প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো পার্ট 4-এর প্রথম অঙ্ক কি বলছে দেখো, বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এ বি সি নাকি ডি। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট মানে কি, একটি চলরাশি থাকবে, আর দ্বিঘাত মানে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ার 2 হতে হবে। তোমরা যদি অপশন এ কে দেখি, তো এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হয়ে যাচ্ছে, এক্স কিউব, অর্থাৎ পাওয়ারে কি এসে যাচ্ছে 3। তো এ অপশনটি হচ্ছে না। বি অপশন দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারে 4 এসে যাচ্ছে। তো বি অপশনটিও হচ্ছে না। সি নম্বর অপশন দেখো, এক্স এর সঙ্গে এক্স এর কে গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার, তাহলে এই সি অপশনটি হচ্ছে সঠিক। তো সি অপশনটিকে আমরা টুকে ফেলেছি। এখন এক্স 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 স্কোয়ার মাইনাস এক্স একে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তো একই চিহ্ন থাকলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ। তো একটা এক্স যোগ একটা এক্স অর্থাৎ দুটো এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশি হিসাবে কি আছে, এক্স, আর সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কি আছে, 2। তাহলে সি অপশনটি হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, 2x - 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজ দুটি হলো এ বি সি নাকি ডি, কোন অপশনটি সঠিক। তো প্রথমেই আমরা 2x - 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 এটাকে লিখে নিয়েছি। এখন আমরা জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে 2x - 2 ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 3 ইকুয়ালস টু 0 এটা হয়। এখন যদি 2x - 2 ইকুয়ালস টু 0 হয় তাহলে 2x সমান কি হবে, -2, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, +2। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু লিখতে পারি 2 ডিভাইডেড বাই এই 2 নেমে যাবে, তাহলে 2 1 কে 2, তাহলে x এর মান এক্ষেত্রে কি পেলাম, 1। আবার যদি x প্লাস 3 ইকুয়ালস টু 0 হয় তাহলে x সমান বলতে পারি +3, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, -3। তাহলে x এর মান কি পেলাম, 1 এবং -3। তাহলে অপশন সি সঠিক। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ, অর্ধেক, 1/4 নাকি সমান, এদের মধ্যে কোন অপশনটা সঠিক। তো এক্ষেত্রে আমরা দুবার সুদের মানকে নির্ণয় করব। একবার বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ নির্ণয় করব, আরেকবার বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সুদকে নির্ণয় করব, কারণ আমাদের সুদের হার সেম ছিল। তো আগে ছিল 10%, এখনো 10%। তাই আমরা প্রথমে লিখে নিয়েছি বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সরল সুদ ইকুয়ালস টু, সরল সুদ নির্ণয়ের সূত্র আমরা প্রত্যেকেই জানি, পিআরটি ডিভাইডেড বাই 100, যেখানে পি কি, আসল, আর সুদের হার, টি সময়। তো পির মান প্রথম ক্ষেত্রে কত ছিল, 50 টাকা, তো পির জায়গায় আমরা 50 বসিয়েছি, ইন্টু আর অর্থাৎ কি সুদের হার কত ছিল, 10%, তো আরের জায়গায় আমরা 10 লিখেছি, ইন্টু টি অর্থাৎ সময় ছিল কত, 2 বছর, তো আরেক টির জায়গায় আমরা 2 লিখেছি। এখন 50 2 100, এই 100 আর নিচের 100 পরস্পর কেটে গেল, তাহলে আলটিমেট প্রথম ক্ষেত্রে আমরা সুদ পেলাম কত, 10 টাকা। এখন আবার বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সরল সুদ কত সেটা নির্ণয় করব। তো সূত্র কি, পিআরটি ডিভাইডেড বাই 100। তো এক্ষেত্রে পির মান কত, 100 টাকা, তো পির জায়গায় আমরা 100 লিখলাম, ইন্টু আর এর মান কত, 10%, তো আর এর জায়গায় আমরা 10% লিখলাম, ইন্টু এক্ষেত্রে সময় কত, 1 বছর, তো টির জায়গায় আমরা 1 লিখলাম। এখন 100 আর এই 100 পরস্পর কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমরা সুদ পেলাম কত, 10 টাকা। তো প্রথম ক্ষেত্রে আমরা 10 পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা 10 পেয়েছি, তাই আমরা বলতে পারি ডি অপশনটা সঠিক। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত হবে। তো 8 সেমি, 16 সেমি, 4 সেমি নাকি 10 সেমি, এদের মধ্যে কোন অপশনটি সঠিক আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি, এই বৃত্তটির কেন্দ্রকে আমরা ও দিয়েছি, এই বৃত্তটার দুটো জ্যা, একটা পি কিউ একটা আর এস। তো বলছে বৃত্তের কেন্দ্র থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি, তাহলে আমাদের ও কেন্দ্র থেকে
আর এস যা এর দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব কত হবে? তো এর দূরত্ব হবে 8 সেমি। কারণ আমরা জানি কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই বৃত্তের যদি পি কিউ ও আর এস দুটি সমান জ্যা হয় তাহলে এই জ্যা দুটির দূরত্ব কেন্দ্র থেকে সমান হয়, অর্থাৎ এটা যদি 8 সেমি হয় এটাও 8 সেমি, অর্থাৎ অপশন এ সঠিক। এখন দুয়ের দাগের প্রত্যেকটি অঙ্ক আমাকে সত্য কিংবা মিথ্যা সেটাকে যাচাই করতে হবে। তো প্রথম অঙ্ক কি দেওয়া আছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এটা সত্য নাকি মিথ্যা? তো এটি হবে প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো এর ব্যাখ্যা করেছি। দেখো ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকটির আয়তন কি হবে? ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি? বাহুর কিউব। তো বাহুর মানকে আমরা এ ধরেছি, তাহলে আয়তন কি হবে? এ কিউব ঘন একক। আবার বলছে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, অর্থাৎ ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ধারের দৈর্ঘ্য হয় কত? তো আগে ছিল ধারের দৈর্ঘ্য এ, তাহলে এ এর অর্ধেক অর্থাৎ কি? এ ডিভাইডেড বাই 2 একক। তাহলে এখন ঘনকটির আয়তন কি হবে? বাহুর কিউব, অর্থাৎ এখন বাহুর মানটা কত? এ বাই 2, তাহলে এ বাই 2 এর হোল কিউব। তো এত ঘন একক। তো এ বাই 2 এর হোল কিউব এর অর্থ কি? এর কিউব আবার 2 এর কিউব, তাহলে এর কিউব ডিভাইডেড বাই 2 এর কিউব কত? 8। তো আগে আয়তন ছিল এ কিউব, এখন আয়তন হয়েছে এ কিউব ডিভাইডেড বাই 8। তো এই এ কিউব ডিভাইডেড বাই 8 এটাকে আমরা লিখতে পারি 1/8 ইন্টু এ কিউব, অর্থাৎ আগের আয়তনের 1/8 অংশ হয়েছে। তো আমরা বলতে পারি প্রদত্ত বিবৃতিটি সত্য। এখন দুয়ের অঙ্ক কি বলছে? দেখো a বাই 2 ইকুয়ালস টু b বাই 3 ইকুয়ালস টু c বাই 4 হলে a is to b is to c ইকুয়ালস টু 4 is to 3 is to 2 হবে। এটা সত্য নাকি মিথ্যা? তো উত্তর হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন? দেখো a বাই 2 ইকুয়ালস টু b বাই 3 ইকুয়ালস টু c বাই 4 ইকুয়ালস টু আমরা k ধরে নিয়েছি, তাহলে a এর মান কত হবে? 2 ইন্টু k অর্থাৎ 2k, b এর মান কত হবে? 3 ইন্টু k অর্থাৎ 3k, c এর মান কত হবে? 4 ইন্টু k অর্থাৎ 4k। তাহলে এখন যদি আমরা a is to b is to c এর মান নির্ণয় করতে চাই তাহলে a এর মান কত? 2k পেয়েছি, তো এর জায়গায় আমরা 2k লিখেছি, is to b এর মান কত? 3k, তো b এর জায়গায় আমরা 3k লিখেছি, is to c এর মান কত? 4k, তো c এর জায়গায় আমরা 4k লিখেছি। এখন আমরা উভয় দিক থেকে k কে ক্যান্সেল করলাম, তাহলে এখানে কে পড়ে থাকবে? 2 is to 3 is to 4। তাহলে আমাদের অ্যান্সার এসছে 2 is to 3 is to 4, কিন্তু অঙ্কে বলছে 4 is to 3 is to 2, তাই আমরা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা এটা লিখেছি। এখন 3 অঙ্ক কি বলছে? দেখো আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন PR ডিভাইডেড বাই 100 টাকা। তো এটা সত্য নাকি মিথ্যা? তো এটা লিখেছি আমরা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। দেখো কারণ কি? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার দ্বিতীয় বছরের সময় চক্রবৃদ্ধি আমরা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে n এর মান কত? 2, কারণ দ্বিতীয় বছরের বলেছে, তাহলে আমরা সময় চক্রবৃদ্ধি পাচ্ছি কত? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 টাকা, কিন্তু এখানে বলছে PR ডিভাইডেড বাই 100, তো এখানে হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন 4 অঙ্ক কি বলছে? দেখো একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্ম কোণ হবে। তো এটির উত্তর হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন? দেখো এটা একটি অকেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসের মান কত? AB একটি ব্যাস, আর পি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু। এখন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয়, অর্থাৎ কোণ APB ইকুয়ালস টু 90 ডিগ্রি। APB অর্থাৎ এই কোণের মান আমরা জানি কত? 90 ডিগ্রি। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয়, অর্থাৎ এই অর্ধবৃত্তের চেয়ে যদি ক্ষুদ্রতর হয় তো এই বৃত্তস্থ কোণের মান স্থূলকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হয়। তাই এ কিউ বি সর্বদা কি হবে? 90 এর চেয়ে বড়। তাহলে 90 এর চেয়ে বড় কোণ হলে সেটা কি কোণ হয়? স্থূলকোণ। তাই উত্তরটা হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন 3-1 কি বলছে? দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে আমার চোঙটির ব্যাসার্ধের মানকে নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা ধরে নিয়েছি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। তাহলে চোঙটির আয়তন কি হবে?
পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ বর্গ একক। এখন বলছে এই আয়তন আর এই ক্ষেত্রফল পরস্পর সমান, তাই আমরা লিখেছি শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2 পাই আর এইচ। তাহলে উভয় দিক থেকে পাই পাই ক্যান্সেল হলো, এইচ এইচ ক্যান্সেল হলো, আর এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর। তো যদি আমরা একটা করে আর ক্যান্সেল করি তাহলে এখানে একটা আর পড়ে থাকবে, তাহলে ইকুয়ালস টু কি হবে, এখানে 2 পড়ে থাকবে। যেহেতু আর এর মান 2 বেরিয়েছে তাই আমরা বলতে পারি চোঙটির ব্যাসার্ধ 2 একক। তো এই ছিল 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 3-এর 2 অঙ্ক কি বলছে দেখো, দেখো যে মিশ্র দ্বিঘাত করণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস রুট 2। তো প্রথমে আমরা অনুবন্ধী করণী কাকে বলে সেটাকে জেনে নেব। তো কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ে যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। এখন আমরা 7 মাইনাস রুট 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করব। তো 7 মাইনাস রুট 2 এর করণী নিরসক উৎপাদক কি হবে, 7 প্লাস রুট 2। তো এই করণী নিরসক উৎপাদক দিয়ে একবার 7 মাইনাস রুট 2 কে গুণ করব, একবার যোগ করব। যদি উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা আসে তবেই বলতে পারবো যে 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী 7 প্লাস রুট 2। তো প্রথমেই দেখো 7 মাইনাস রুট 2 কে দিয়ে 7 প্লাস রুট 2 কে যোগ করেছি। তো যোগ করলে কি হবে, 7 মাইনাস রুট 2 প্লাস 7 প্লাসে প্লাসে প্লাস রুট 2। তো প্লাস রুট 2 মাইনাস রুট 2 পরস্পর কেটে যাবে, তাহলে 7 সাথে যোগ করে কি পেলাম 14। তো 14 একটি কি মূলদ সংখ্যা। এখন 7 মাইনাস রুট 2 এর সঙ্গে 7 প্লাস রুট 2 কে গুণ করব। তো দেখো এটা এ, এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 7 স্কোয়ার মাইনাস রুট 2 এর হোল স্কোয়ার হবে, তাহলে 7 স্কোয়ার কত, 7 7 49 মাইনাস রুট 2 স্কোয়ার। তো রুট 2 স্কোয়ার করলে কি হবে, রুট আর থাকবে না অর্থাৎ 2 থাকবে, তাহলে 49 থেকে 2 বিয়োগ করলে কি হবে 47। তাহলে এটাও কি একটি মূলদ সংখ্যা। তাই আমরা বলতে পারি 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস রুট 2, অর্থাৎ এটা প্রমাণিত। এখন 4-এর প্রশ্ন কি বলছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এই প্রশ্নের উত্তর আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর প্রশ্নেতে আলোচনা করেছি, তাই আমরা এখানে আর আলোচনা করলাম না। তো যারা এখনো এই ভিডিওর আগের পার্ট অর্থাৎ পার্ট 3 এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পার্ট 3 প্রশ্নগুলি অবশ্যই দেখে নেবে। তো পার্ট 5 এর প্রথম প্রশ্ন কি বলছে দেখো, x প্রপোর্শনাল টু y এবং 5x ইকুয়ালস টু 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে নিচের কোনটি, অর্থাৎ 5, 5-এর 3, 3 নাকি 3-এর 5। তো এখানে অপশন হবে ডি। তো এর কারণ দেখো অঙ্কে দেওয়া আছে x প্রপোর্শনাল টু y, তো আমরা সেটাকে লিখে নিয়েছি। এখন আমরা যদি এই প্রপোর্শনাল সাইন তুলতে চাই তাহলে একটা ইকুয়াল সাইন হয় আর একটা ধ্রুবক টার্ম হয়। তো এখানে আমরা প্রপোর্শনাল টু তুলে দিয়ে ইকুয়ালস টু কে ওয়াই ধরে নিলাম, যেখানে কি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন অঙ্কে দেওয়া আছে 5x ইকুয়ালস টু 3y। তো এখান থেকে যেহেতু পেয়েছি x এর মান কে ওয়াই, তো যেখানে x ছিল সেখানে আমরা কে ওয়াই পুট করব। তাহলে অঙ্কে ছিল 5x, তো আমরা 5 ইন্টু x এর মান কত কে ওয়াই, তো x এর জায়গায় আমরা কে ওয়াই লিখেছি, ইকুয়ালস টু কত 3y। এখন দেখো উভয় দিক থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কে ইকুয়ালস টু 3 ডান দিকে ছিল, আর এই 5 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। তো কে এর মান কি পেলাম 3-এর 5। তো কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই ভেদ ধ্রুবকের মান কি পেলাম আমরা 3-এর 5। তো এখানে ডি অপশনটি সঠিক। এখন 2-এর অঙ্ক কি বলছে দেখো, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো 3:2, 5:6, 6:5 নাকি 9:5। তো এখানে সঠিক অপশন হবে এ, অর্থাৎ 3:2। তো এর কারণ দেখো যেহেতু অমলের 5,000 টাকা 9 মাস খেটেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি অমলের লভ্যাংশ তাহলে কি হবে 5,000 ইন্টু 9, অর্থাৎ 5 9 45,000 টাকা। এবং ফতিমার 6,000 টাকা 5 মাস খেটেছে, তাহলে এক্ষেত্রে ফতিমার লভ্যাংশ কত হবে 6,000 ইন্টু 5, তাহলে 5 6
30,000 টাকা। এখন আমাদের অঙ্কে চেয়েছে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা নির্ণয় করো। তোমরা লিখে নিয়েছি, অতএব অমল ও ফতিমার লভ্যাংশের অনুপাত। তো অমলের লভ্যাংশ ছিল কত? 45,000, আর ফতিমার লভ্যাংশ কত? 30,000। তো এদের অনুপাত বলেছে বলে মাঝখানে আমরা ইস্টু দিয়েছি। তাহলে 45,000 ইস্টু 30,000। তো উভয় দিক থেকে 3টে করে শূন্য ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকলো কত? 45, আর এদিকে থাকলো কত? 30। এখন যদি আমরা 45 আর 30কে 15 দিয়ে কাটি, তো 3 15 45, আর 15 2 30। তাহলে অনুপাত কত হলো? 3:2। তাই এখানে এ অপশানটি হবে সঠিক। এখন 3 প্রশ্ন কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ ইকুয়ালস টু 9 সেমি, পি ও ইকুয়ালস টু 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে নিচের কোনটি? অর্থাৎ 6 সেমি, √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, √15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সেমি, নাকি 13 সেমি। তো এখানে সঠিক অপশন হবে বি, অর্থাৎ √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি। তো এর কারণ দেখো, এটা একটা বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র কি? ও। এখন বৃত্তের বহিস্থ কোনো বিন্দুকে আমরা পি নিয়েছি, আর বৃত্তের কিউ বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি। তাহলে অঙ্কে বলছে ও কিউ ইকুয়ালস টু 9 সেমি। তাহলে ও কিউ অর্থাৎ এই দৈর্ঘ্যের মান 9 সেমি দেওয়া আছে, আর পিও ইকুয়ালস টু 15 সেমি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 15 সেমি। তোমরা লিখে নিয়েছি পাশের চিত্রানুযায়ী ওপি ইকুয়ালস টু 15 সেমি, ও কিউ ইকুয়ালস টু 9 সেমি। আমাদের নির্ণয় করতে হবে পি কিউ এর দৈর্ঘ্য কত। তো পি কিউ ইকুয়ালস টু কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ ও কিউ এরা পরস্পর কি হয়? লম্ব। অর্থাৎ এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তো লিখে নিয়েছি কোণ ও কিউপি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখো ও কিউপি এটা তাহলে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ। তাই লিখে নিয়েছি ত্রিভুজ ও কিউপি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো এই ত্রিভুজের লম্বর মান কি? ও কিউ, ভূমির মান কি? পি কিউ, আর অতিভুজ কি? ও পি। তো আমরা লম্বর জায়গায় লিখেছি ও কিউ এর হোল স্কোয়ার প্লাস ভূমির মান কি? পি কিউ। তো ভূমির জায়গায় আমরা পি কিউ এর হোল স্কোয়ার লিখেছি ইকুয়ালস টু অতিভুজের মান কি? ও পি। তোমরা লিখেছি ও পি এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা ভূমির মান অর্থাৎ পি কিউর মানকে নির্ণয় করব। তাই আমরা পি কিউ স্কোয়ারটাকে বাঁদিকে রাখলাম, আর ডান দিকে ও পি এর হোল স্কোয়ার ছিল, আর প্লাস ও কিউ এর হোল স্কোয়ার বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে? মাইনাস ও কিউ এর হোল স্কোয়ার। এখন যদি পি কিউ এর হোল স্কোয়ার থেকে পি কিউ এর মানকে নির্ণয় করতে চাই, তাহলে এদিক থেকে স্কোয়ার তুললে এদিকে কি হবে? রুট। তোমরা √অফ ও পি এর হোল স্কোয়ার মাইনাস ও কিউ এর হোল স্কোয়ার লিখেছি। এখন ও পির মান কত? 15 সেমি। তো ও পির জায়গায় আমরা 15 এর হোল স্কোয়ার দিয়েছি মাইনাস ও কিউ এর মান কত? 9 সেমি। তো আমরা এখানে ও কিউ এর জায়গায় 9 সেমি লিখেছি, তার মাথায় হোল স্কোয়ার। তাহলে আলটিমেট পি কিউ এর মান কি পেলাম? √অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি। তাই এখানে বি অপশানটি সঠিক। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে 5:4, 64:125, 4:5, নাকি 125:64। তো এখানে সঠিক অপশন হবে ডি। তো এর কারণ দেখো, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। অর্থাৎ প্রথম গোলকের ব্যাসার্ধকে আমরা R1 নিয়েছি এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে আমরা R2 নিয়েছি। তাহলে এখানে অঙ্কে দেওয়া ছিল গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত।
তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। যেহেতু প্রথম গোলকের ব্যাসার্ধকে আমরা r1 নিয়েছি, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1²। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে আমরা r2 নিয়েছি, তো দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr2²। তো এদের অনুপাত দেওয়া ছিল কত? 25:16। তো আমরা সেটাকে লিখে নিয়েছি। এখন অনুপাত থাকলে আমরা ডিভাইড আকারে লিখতে পারি। তাহলে 4πr1² ডিভাইডেড বাই 4πr2² ইকুয়ালস টু এদিকে কি হবে? 25 ডিভাইডেড বাই 16। এখন দেখো উপর নিচে 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এদিকে থাকছে কত? r1² ডিভাইডেড বাই r2²। তো সেটাকে আমরা লিখতে পারি r1 ডিভাইডেড বাই r2 পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 25/16কে আমরা লিখতে পারি 5/4 পুরোটার হোল স্কোয়ার, কারণ 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16। এখন উভয় দিক থেকে আমরা যদি স্কোয়ারকে ক্যান্সেল করি, তাহলে r1 ডিভাইডেড বাই r2 এর মান কি পাবো? 5/4। এখন অঙ্কে উত্তর চেয়েছে তাদের আয়তনের অনুপাত, অর্থাৎ গোলক দুটির আয়তনের অনুপাত। তো প্রথম গোলকের ব্যাসার্ধকে যেহেতু আমরা r1 ধরেছি, তাহলে প্রথম গোলকের আয়তন কি হবে? সূত্র কি? 4/3πr³। তাহলে কি হবে? 4/3πr1 এর কিউব। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে আমরা r2 ধরেছি, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় গোলকের আয়তন কি হবে? 4/3πr2 কিউব। এখন অনুপাত থাকলে আমরা ডিভাইড আকারে লিখতে পারি। তো 4/3πr1 এর কিউব ডিভাইডেড বাই আমরা 4/3πr2 কিউব লিখে নিয়েছি। এখন উপর নিচে 4/3 ক্যান্সেল হলো, পাই পাই ক্যান্সেল হলো। এখন তাহলে থাকছে কি? r1 এর কিউব ডিভাইডেড বাই r2 কিউব। তো r1 এর কিউব ডিভাইডেড বাই r2 কিউব এটাকে আমরা লিখতে পারি r1 ডিভাইডেড বাই r2 পুরোটা হোল কিউব। এখন r1/r2 এর মান আমরা 5/4 পেয়েছি, তো r1/r2 এর জায়গায় আমরা 5/4 হোল কিউব লিখেছি। এখন 5 কিউব কত? 125। 4 কিউব কত? 64। তো এটাকে আমরা যদি অনুপাতে নিয়ে আসি, তাহলে কি হবে? 125:64, অর্থাৎ এখানে ডি অপশানটি সঠিক। এখন দুইয়ের প্রশ্নগুলি কি বলছে দেখো, সত্য কিংবা মিথ্যা লেখো। তো একের প্রশ্ন দেওয়া আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। তো এখানে উত্তর লিখে নেবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ এখানে সঠিক উত্তর হলো একটি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে -2π রেডিয়ান। যেহেতু এখানে 2π রেডিয়ান দেওয়া আছে, তাই এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। তো দুইয়ের প্রশ্ন কি বলছে দেখো, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CAD। তো এখানে হবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ দেখো ত্রিভুজ ABC এর BC বাহুর উপর ডি এমন একটি বিন্দু যেখানে AD লম্ব BC, অর্থাৎ AD BC এর উপর লম্ব। তাহলে বলেছে ত্রিভুজ ABD অর্থাৎ এই ত্রিভুজটা আর ত্রিভুজ CAD অর্থাৎ এই ত্রিভুজটা পরস্পর সর্বসম। যেহেতু এখানে এ কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি এমন কিছু বলে দেওয়া নেই, তাই এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো এখানে হবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো এখানে দেখো এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তো এর ব্যাসার্ধ অর্থাৎ এটা, উচ্চতা অর্থাৎ এই, আর তির্যক উচ্চতা অর্থাৎ এটা। বলছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের 3টি বাহুর মান, তাই এটা প্রদত্ত বিবৃতিটি সত্য। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে
শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো এখানে উত্তরে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো এর কারণ দেখো, শুভেন্দু ও নৌসদের মূলধনের অনুপাত আমরা প্রথমে নির্ণয় করব। তো শুভেন্দুর মূলধন কত? 1500 টাকা, আর নৌসদের কত? 1000 টাকা। তো আমরা 1500:1000 লিখেছি। এখন দুটো করে শূন্য উভয় দিক থেকে ক্যান্সেল করলে তাহলে এখানে থাকছে কত? 15, এখানে থাকছে কত? 10। এখন যদি আমরা 15 আর 10কে 5 দিয়ে কাটি, তো 3 5 15, 5 2 10। তাহলে শুভেন্দু ও নৌসদের মূলধনের অনুপাত কি পেলাম? 3:2। এখন মোট ক্ষতি হয়েছে ব্যবসায় কত? 75 টাকা। তাহলে 3:2 অনুপাতে 75 টাকা ক্ষতির মধ্যে শুভেন্দুর ক্ষতি হয় কত? তো শুভেন্দুর আনুপাতিক ভাগ আর কত? 3 ডিভাইডেড বাই পুরোটার যোগফল, অর্থাৎ 3 আর 2 5। তো 3/5 ইন্টু 75, কারণ মোট ক্ষতির পরিমাণ 75 টাকা। তো ইন্টু 75 করেছি। তো 5 দিয়ে 75 কাটলে কি হবে? 5 15 75। তাহলে 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি হয় কত? 45 টাকা। কিন্তু অঙ্কে বলছে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাই আমরা এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা লিখেছি। এখন 3-এর 1-এর প্রশ্ন কি বলছে দেখো, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমেই তোমরা ধরে নেবে বৃত্তের ব্যাসার্ধ r সেমি। তাহলে বৃত্তটির পরিধি কি হবে? তো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr। তোমরা 2 ইন্টু পাই এর মান কত? 22/7 ইন্টু r, কারণ বৃত্তের ব্যাসার্ধকে আমরা r সেমি ধরেছি, তাই এখানে r এর জায়গায় r লিখেছি। তাহলে 22 দুগুণে 44 ইন্টু r, অর্থাৎ 44r ডিভাইডেড বাই কত? 7 সেমি। এখন আমরা জানি 2π রেডিয়ান কোণ সৃষ্টি হয় 44r ডিভাইডেড বাই 7 সেমি বৃত্তচাপের জন্য। তাহলে 1 রেডিয়ান কোণ সৃষ্টি হয় কি করতে হবে? 2π নেমে যাবে, কার নিচে? 44r এর নিচে। তো ছিল 44r ডিভাইডেড বাই 7, তো এর নিচে আমরা ইন্টু 2π লিখেছি সেমি বৃত্তচাপের জন্য। তাহলে অঙ্কে চেয়েছে π/16 রেডিয়ান কোণ সৃষ্টি হয় কত সেমি বৃত্তচাপের জন্য। তাহলে কি করতে হবে? 44r ডিভাইডেড বাই 7 ইন্টু 2π লিখলাম, ইন্টু π/16 হয়ে যাবে। তাহলে এই পাই পরস্পর কেটে গেল। 2 দিয়ে 44 কাটলে কি হবে? 22। এখন 22 আর 16কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 11 2 22, 8 2 16। তাহলে উপরে থাকছে কত? 11 ইন্টু r, অর্থাৎ 11r ডিভাইডেড বাই 27 কত? 56। তাহলে π/16 রেডিয়ান কোণ সৃষ্টি হয় 11r ডিভাইডেড বাই 56 সেমি বৃত্তচাপের জন্য। তাহলে এখানে আমরা বৃত্তচাপের মান কি পেলাম? 11r ডিভাইডেড বাই 56। কিন্তু অঙ্কে বলছে বৃত্তচাপের মান কত? 5.5। তোমরা শর্তানুসারে 11r ডিভাইডেড বাই 56 ইকুয়ালস টু 5.5 লিখে নিয়েছি। তো এখান থেকে আমরা r এর মানকে ক্যালকুলেট করব। তাহলে 11/56r যেমন ছিল লিখে নিয়েছি, ইকুয়ালস টু 5.5কে যদি আমরা দশমিক তুলতে চাই তাহলে কি করতে হবে? 55 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে আমরা একটা শূন্য নিয়েছি। তাহলে এখন r ইকুয়ালস টু কি হবে? 55 ডিভাইডেড বাই 10 যেমন ছিল তেমন থাকলো, ইন্টু 11/56 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 56 ডিভাইডেড বাই 11 হয়ে যাবে। এখন 11 দিয়ে 55কে কাটলে কি হবে? 5 11 55। 5 দিয়ে 10 কাটলে কি হবে? 5 2 10। 2 দিয়ে 56 কাটলে কি হবে? 28। তাহলে r এর মান কি পেলাম? 28। তো rটাকে আমরা কি ধরেছি? বৃত্তটির ব্যাসার্ধ। তাই আমরা লিখে নিয়েছি অতএব বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। এখন 2-এর প্রশ্ন কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো প্রথমে আমরা ধরে নিয়েছি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি আর উচ্চতা দেওয়া ছিল কত? 12 সেমি, তো সেটাকে লিখে নিয়েছি। এখন শঙ্কুটির আয়তন, তো শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র কি? 1/3
পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তো এখানে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ কি শঙ্কুটির উচ্চতা কত 12, তো এইচের জায়গায় আমরা 12 লিখে নিয়েছি। এখন 3 দিয়ে 12 কাটলে কি হবে 3 4 12, তাহলে 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। তো এটা আমরা শঙ্কুটির আয়তন পেলাম, কিন্তু অঙ্কে বলছে শঙ্কুটির আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 100 পাই। তো এখন উভয় দিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি 100 ডিভাইডেড বাই এই 4 নেমে যাবে। তো 4 দিয়ে 100 কাটলে কি হবে 4 25 100, তাহলে আর স্কোয়ারের মান কি পেলাম 25। তো এখান থেকে আর এর মান কি পাবো, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট, তো রুট ওভার অফ 25। তাহলে রুট থেকে কোনো টার্ম বাইরে আসলে কি হয় সিঙ্গেল হয়ে যায়। তো 25কে ভাঙলে আমরা কি পাই 5 5 25, তো এখানে উত্তর হবে কি 5, অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। এখন 3 প্রশ্ন কি বলেছে দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তো প্রথমে আমরা এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড লিখে নিয়েছি। এখন যদি আমরা প্রপোর্শনাল টু সাইনটাকে তুলতে চাই তাহলে একটা ইকুয়াল সাইন হবে আর একটা ধ্রুবক পার্টকে আনতে হবে। তো আমরা এক্স ইকুয়ালস টু k1 ইন্টু ওয়াই জেড লিখেছি, যেখানে কি k1 অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। নেক্সট দেওয়া আছে কি ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স, তো সেটাকে লিখে নিয়েছি। তো যদি এই প্রপোর্শনাল সাইনটাকে তুলতে চাই তাহলে ইকুয়াল আসবে আর একটা ধ্রুবক পার্ট আসবে। তো যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে k1 নিয়েছিলাম, তো এক্ষেত্রে আমরা নেব k2 ইন্টু জেড এক্স, যেখানে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন লিখেছি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের টার্মে গুণ করব, ডান দিকের সঙ্গে ডান দিকের টার্মের গুণ করব। তো 1 নম্বর সমীকরণের বাঁ দিকে ছিল কি এক্স আর 2 নম্বর সমীকরণের বাঁ দিকে ছিল কি ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই লিখেছি ইকুয়ালস টু 1 নম্বর সমীকরণের ডান দিকে ছিল কত k1 ইন্টু ওয়াই জেড, তো k1 ইন্টু ওয়াই জেড লিখেছি ইন্টু 2 নম্বর সমীকরণের ডান দিকে ছিল k2 ইন্টু ওয়াই জেড, তো ইন্টু k2 ইন্টু ওয়াই জেড লিখেছি। নেক্সট দেখো উভয় দিক থেকে এক্স এক্স ক্যান্সেল হলো, ওয়াই ওয়াই ক্যান্সেল হলো, তাহলে বাঁ দিকে থাকলো কত 1 ইকুয়ালস টু ডান দিকে কি থাকলো দেখো k1 ইন্টু k2 ইন্টু জেড জেড স্কোয়ার। এখন আমরা পুরোটাকে ঘুরিয়েছি, অর্থাৎ k1 k2 ইন্টু জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে বলতে পারি জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এই k1 k2 নেমে যাবে। তাহলে জেড স্কোয়ার যদি 1 বাই k1 k2 হয় তাহলে জেড ইকুয়ালস টু কি হবে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট, তো রুট ওভার অফ 1 বাই k1 k2। এখন k1 k2 কি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ জেড এর মান আমরা কি পেয়ে গেলাম ধ্রুবক, অর্থাৎ দেখাতে বলেছে কি জেড একটি অশূন্য ধ্রুবক, তো সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা তোমাদের বইয়েরই একটি উপপাদ্য, যেটা তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 285 অর্থাৎ 285 পেজেই পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকেই পরিষ্কারভাবে লিখে নিও। তো এই ছিল পার্ট 5-এর 4টি প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।